Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে এই প্যাসেজ টু ইন্ডিয়া এই নভেলটার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ডিসকাস এ প্যাসেজ টু ইন্ডিয়া অ্যাজ এ নভেল অফ ক্ল্যাশ অফ কালচার। অর্থাৎ সাংস্কৃতিক যে সংঘর্ষটা, সে সংঘর্ষটা কেন এখানে কিভাবে হয়েছে, সেই প্রশ্নটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো গাইজ, একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করে নিই। এ প্যাসেজ টু ইন্ডিয়া এই নভেলটা লিখেছেন E.M. ফস্টার। E.M. ফস্টারের পূর্ণরূপ হচ্ছে এডওয়ার্ড মর্গান ফস্টার। ফস্টার বানানটা একটু লক্ষ্য রাখবে, FORSTER, ওকে, ফস্টার। কখনোই FOS দিয়ে TER দিয়ে দিবে না, কারণ এই বানানটা তাহলে ভুল হবে, স্পেলিং মিস্টেক হবে। তো E.M. ফস্টারের লাইফ ডিউরেশন হচ্ছে 1879 to 1970, দ্যাট মিনস 1879 সাল থেকে 1970 সাল পর্যন্ত। এটা একটা বিখ্যাত নভেল, বিভিন্নভাবে এটার উপরে জরিপ করা হয়েছে, আর সেই জরিপে এই নভেলটা 100 বেস্ট নভেলের মধ্যে স্থান করে নিয়েছে। এবং এই নভেলটা E.M. ফস্টারকে 24 প্রাইজ উইন করিয়েছিল। তো যাই হোক গাইস, আমরা এখানে চলে যাই যে এটাকে কেন ক্ল্যাশ অফ কালচার বলা হয় এই নভেলটাকে, আমরা সেই আলোচনায় চলে যাই। তো গাইস, এই নভেলটার যে টাইম ডিউরেশনটা দেখানো হয়েছে, সেই টাইম ডিউরেশন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যে ভারতে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল সেই সময় নভেলটা। আর টাইম ডিউরেশন, আর এই নভেলটাতে ওয়ান থিং তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন এই নভেলে কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক, যদিও এখানে উল্লেখ নেই। কারণ 1918 সালে যখন মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের দায়িত্ব পায়, তখন থেকে কিন্তু ইন্ডিয়া আরো বেশি ইউনাইটেড হতে থাকে, এবং তারপর থেকেই মানে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন এখানে কিন্তু তীব্র হয়ে উঠেছিল। তো এখানে আমরা ফার্স্ট পয়েন্ট যেটা দেখাতে পারি, সেটা হচ্ছে a great gulf between the Indians and the British. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। গ্রেট গালফ, GULF, গালফ, একটা বিশাল ধরনের একটা ব্যবধান রয়েছে ভারতীয়দের মধ্যে এবং ব্রিটিশদের মধ্যে। আর এই ব্যবধানটা E.M. ফস্টার উপন্যাসের শুরুতেই ডেসক্রিপশনটা দিয়েছে। কিভাবে দিয়েছে দেখো, যে এই উপন্যাসটার প্রাথমিক সেটিং হচ্ছে চন্দ্রপুর, একটা ফিকশনাল সিটি, যে সিটিটা হচ্ছে বিহারে অবস্থিত, এবং এই শহরটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই শহরে কি সেকশন করা হয়েছে দুইটা, একটা সেকশন হচ্ছে ব্রিটিশ অফিসিয়াল সেকশন, আর একটা সেকশন হচ্ছে নেটিভ সেকশন। অর্থাৎ ব্রিটিশরা যে সেকশনে থাকে সেই সেকশনটা খুবই ইমপ্রুভড, অনেক বড় বড় দালান কোঠা, বিলাসবহুল বাড়ি, কোয়ার্টার, যেগুলো অফিসিয়ালসদের জন্য, সেই বিষয়টা। আর লোকালিটিতে যাদেরকে নেটিভ লোকালিটি, এদেরটা খুব একটা জাঁকজমক না, খুবই শ্যাবি, জীর্ণ শীর্ণ। এবং যে আরো একটা পয়েন্ট এখানে কি দেখিয়েছে E.M. ফস্টার, এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো যে রেল লাইন রয়েছে চন্দ্রপুরে, এই রেল লাইনের এক পাশে হচ্ছে ব্রিটিশ লোকালিটি আর আরেক পাশে হচ্ছে ইন্ডিয়ান নেটিভ লোকালিটি। এখানে তোমরা একটা কোটেশন ব্যবহার করতে পারো, যেটা আমি নোটে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তোমরা এই নোটটার লিংক পাবে, সেখান থেকে তোমরা নোটটা কালেক্ট করতে পারো। তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে, যে জাঁকজমকতার দিক থেকে একটা বিশাল গ্যাপ রয়েছে। এন্ড এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা টি পার্টির কথাটা যদি আমরা বলি, যে টি পার্টিতে অ্যাডেলা কুয়েস্টেট, যে হচ্ছে এই শহরের ম্যাজিস্ট্রেটের হবু বউ, ব্রিটেন থেকে এসেছে ইন্ডিয়া ঘোরার জন্য। আর এই ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে রনি হিসলফ। তো এই তার ফিয়ান্সি এসেছে এখানে ঘোরার জন্য, ইন্ডিয়া ঘোরার জন্য। তো তাদের উপলক্ষে কালেক্টর একটা টি পার্টি রাখে। তো সেই টি পার্টিতে এই রনি হিসলফ কমেন্ট করে যে আমি ইন্ডিয়াতে ইন্ডিয়ানদের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ দেখানোর জন্য আসেনি, এর থেকে আমার আরো অনেক অনেক বেশি কাজ রয়েছে, সুতরাং এটা একটা নিছক ব্যাপার। তাহলে এখান থেকে বোঝা যায় যে ব্রিটিশদের মধ্যে এবং ইন্ডিয়ানদের মধ্যে একটা বিশাল গ্যাপ ছিল, আর এই গ্যাপটা কিন্তু দেখানো হয়েছে। আর এই গ্যাপ থাকার কারণে কখনোই ইন্ডিয়াতে ব্রিটিশরা গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করেনি। আসলে তারা বণিক সেজে এসেছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও এই বণিকী স্বভাবটা তারা কিন্তু হটাতে পারেনি। ইন্ডিয়াকে শাসন শোষণ করে একেবারে বস্তা বুঝাই করে নিয়ে চলে গেছে 7 সমুদ্র 13 নদী পার হয়ে। সেকেন্ড পয়েন্ট যেটা গাইজ, সেটা হচ্ছে নেগলিজেন্স অফ ব্রিটিশ অথরিটি টুয়ার্ডস দ্য হাই অফিসিয়ালস অফ ইন্ডিয়া। মানে ভারতীয় যে উচ্চ পদস্থ কর্মকর্তা যারা ছিল, তাদের প্রতি যে ব্রিটিশদের নেগলিজেন্স, সেই নেগলিজেন্সের কারণে কিন্তু আমরা দেখতে পাই কালচার এবং রেসের মধ্যে কিন্তু ক্ল্যাশ ছিল। তো এখানে গাইজ দেখো বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। এই নভেলটার সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্টের নাম হচ্ছে ডক্টর আজিজ, যে একজন যুবক, হ্যান্ডসাম,
এবং সদ্য তার বউ মারা গিয়েছে, সে তার বাচ্চাদেরকে নিয়ে থাকে তার কোয়ার্টারে। তার কোয়ার্টারটা কিন্তু শ্যাবি একটা কোয়ার্টার, কারণ এই একজন কিন্তু সার্জিয়ন, একজন ডাক্তার, কিন্তু এ কি হয়, ডোমিনেটেড হয়। কার মাধ্যমে ডোমিনেটেড হয়? এ ডোমিনেটেড হয় হচ্ছে এর যে সিভিল সার্জন আছে তার মাধ্যমে। সে হঠাৎ এমনিতেই ডক্টর আজিজকে ডাকে এবং তাকে ডেকে ডেকে একটু বসিয়ে আবার পাঠিয়ে দেয়। এই যে এইভাবে নেগলিজেন্সি দেখানো, এই বিষয়টা, এটা হচ্ছে কি, এটা একটা ক্ল্যাশ কালচার এবং রেসের মধ্যে। রেস বলতে কি, যে ব্রিটিশরা মনে করে আমরা সুপিরিয়র, এই ক্ল্যাশটাকে কিন্তু দেখিয়েছে। আসলে গাইজ এখানে অনেক ইনসিডেন্টস রয়েছে এই এই বিষয়টা নেগলিজেন্সের। তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে দেখো যে হামিদুল্লাহ নামে একজন ক্যারেক্টার, যে কিন্তু কেমব্রিজ থেকে পড়াশোনা করে এসেছে, ব্রিটেন থেকে, তাকে কি করে যে সিটি ম্যাজিস্ট্রেট রনি হিসলপ এই ব্যাপকভাবে কোর্টে অপমান করে। এজন্য হামিদুল্লাহ কিন্তু ডক্টর আজিজকে বলে যে আজিজ, ব্রিটিশদের সাথে তুমি যদি বন্ধুত্ব করতে চাও তাহলে কেবলমাত্র তুমি ইন্ডিয়ার বাইরে গিয়ে বন্ধু হতে পারবে, ইন্ডিয়াতে থেকে কখনো বন্ধু হওয়া যাবে না। ইন্ডিয়াতে হচ্ছে ব্রিটিশরা হচ্ছে শাসক, আর ইন্ডিয়ানরা যে পর্যায়ে থাকুক তারা হচ্ছে প্রজা, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই একটা হৃদয় বিদারক একটা ব্যাপার। একই পজিশনে জব করার ফলে বা হাই অফিসিয়ালস দুজন হওয়ার ফলেও কিন্তু একটা ডিফারেন্স রয়েছে, একটা সংঘর্ষ রয়েছে। এই ব্যাপারটা কিন্তু খুব একটা হৃদয় বিদারক একটা ব্যাপার, এবং ব্রিটিশরা এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করেছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। থার্ড পয়েন্ট গাইস, fear of losing power is the prime cause of clash of culture and hatred. অর্থাৎ ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু এই বিষয়টা যে ফেয়ার, ভয়, ব্রিটিশরা সবসময় ভয়ে থাকতো, আর ভয়ের কারণে তারা কি করতো, সবসময় ইন্ডিয়ানদেরকে শোষণ করার চেষ্টা করত, এবং যারা ইন্টেলেকচুয়াল ছিল তাদের ফল্ট বের করে তাদেরকে হ্যাস্ত করার চেষ্টা করত, যেন কেউ কোনো প্রতিবাদ না করতে পারে। এরকম একটা ইনসিডেন্ট দেখো, ডক্টর আজিজ কি করেছে, যে এই যে রনি হিসলপের যে হবু বউ ফিয়েন্সি, তাকে নিয়ে মারাবার কেভসে বেড়াতে গিয়েছে। মারাবার কেভস, ওকে, সেখানে বেড়াতে গিয়ে কি হয়েছে, এই যে এই মেয়েটা অ্যাডেলা কোয়েস্টেড কিন্তু তার হ্যালুসিনেশনের ফলে এভিল দেখেছে। আর এই মারাবার কেভের সিম্বলিক মিনিং কিন্তু হচ্ছে গাইস, যে পৃথিবীতে আসলে ভালো কিছুর অনুপস্থিতি, এটা হচ্ছে সিম্বলিক মিনিং। আর এটা দ্বারা কিন্তু ইএম ফস্টার পুরোপুরিভাবে ব্রিটিশ রাজকে উপস্থাপন করেছে, রিপ্রেজেন্ট করেছে। তো এখানে হ্যালুসিনেশনের ফলে কি হয়েছে, যে সে ডক্টর আজিজের এগেনস্টে কিন্তু অবজেকশন দিয়েছে যে ডক্টর আজিজ আমাকে রেপ করার চেষ্টা করেছে, এবং এই অবজেকশনটা শুনে কোনো রকমের কোনো তদন্ত না করে, কোনো রকমের কোনো তদারকি না করে ডক্টর আজিজের এগেনস্টে ট্রাইব্যুনাল গঠন করা হলো, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হলো, এবং এই স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে ডক্টর আজিজকে মানে দোষী সাব্যস্ত করার সব বন্দোবস্ত নেওয়া হলো। পুলিশ সুপারিনটেন্ডেন্ট অ্যাডেলা কোয়েস্টেডের উপরে কিন্তু অত্যাচার করেছে যে তুমি অবশ্যই আজিজকে ফাঁসাবে, কিন্তু ওই যে সত্যের জয় হয়ে থাকে। তো অবশেষে কি হলো, ডক্টর আজিজকে বাঁচানোর জন্য চন্দ্রপুরের আপামর জনসাধারণ, স্টুডেন্টস, কৃষক, জমিদার সবাই কি হলো, এক হয়ে গেল এবং ডক্টর আজিজের পক্ষে দাঁড়ালো, এবং শেষ পর্যন্ত ডক্টর আজিজ কিন্তু মুক্তি পেল। দেখো এখানে যে এই ভয়টা যদি না থাকতো, আসলে ডক্টর আজিজের মতো এটাকে আসলে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার হিসেবে ইএন ফস্টার ব্যবহার করেছে, যে সারা ইন্ডিয়াতে যারাই ডক্টর আজিজের মতো চরিত্রের আছে, যারা হচ্ছে লিবারেল, স্বাধীন চেতার, অর্থাৎ ব্রিটিশদের অধীনে চাকরি করে তাদের পাঁচাটা গোলাম হয়ে কাজ করে না, তাদেরকেই কিন্তু এইভাবে তারা সবসময় ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। আর এর ফলে কি হয়েছে, হেট্রেড, ঘৃণার জন্ম হয়েছে, এবং সংঘর্ষের, ক্ল্যাশের জন্ম হয়েছে, বৈপরীত্য জন্ম হয়েছে, নেগেশন, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটা কখনোই সুশাসন যদি না থাকে তাহলে শাসক এবং প্রজার মধ্যে কখনোই ভালো সম্পর্ক গঠিত হতে পারে না। এটা কিন্তু আরেকটা ব্যাপার, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা গাইস ইএম ফস্টার দেখিয়েছেন, দ্য রিলেশন বিটুইন হিন্দুস অ্যান্ড মুসলিমস আর নট গুড, এই বিষয়টা দেখিয়েছে। কারণ এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশরা কি করেছে, ডিভাইড অ্যান্ড রুল খেলেছে, অর্থাৎ জাতিগতভাবে নিজেদেরকে বিভেদ, পানি আর জলের মধ্যে ডিফারেন্স তৈরি করে দিয়েছে। এই যে বিষয়গুলো, কীর্তন আর আজানের মধ্যে ডিফারেন্স তৈরি করে দিয়েছে। এইভাবে তারা কি করেছে, যে জাতিকে বিভক্ত করে দিয়ে, সেপারেট করে দিয়ে তারা শাসন করেছে। তো ডক্টর আজিজের কিন্তু উক্তির মাধ্যমে এটা প্রমাণিত হয় যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যথেষ্ট খারাপ সম্পর্ক বিরাজ করছে। ডক্টর আজিজ কিন্তু সিরিল ফিল্ডিংকে বলে যে আমরা একে অপরকে ঘৃণা করতে পারি,
কিন্তু তার চাইতেও বেশি ঘৃণা করি তোমাকে। এখানে একে অপরকে বলতে বোঝানো হচ্ছে যে মুসলিমস যারা রয়েছে তারা হিন্দুদেরকে ঘৃণা করে থাকে, আর হিন্দু যারা রয়েছে তারা মুসলিমসদেরকে আরো বেশি ঘৃণা করে থাকে। তাহলে এখানে মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আসলে ব্রিটিশ রাজের সময় কি হয়েছিল, লোকালিটি গুলো প্রাইমলি 3টে অংশে ভাগ হয়ে গিয়েছিল। কিভাবে দেখো, যে প্রথম নাম্বার হচ্ছে ব্রিটিশের একটা লোকালিটি, পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান নেটিভরা একটা লোকালিটি। এই নেটিভদেরকে আবার 2টা ভাগে ভাগ করেছে, হিন্দু আর মুসলিম। এই যে সংঘর্ষ লাগিয়ে দিয়েছে, আর এই সংঘর্ষটাই ছিল হচ্ছে ব্রিটিশদের পাওয়ার। আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। তো গাইজ, এই ভিডিওটা দ্বারা তুমি যদি এতটুকু উপকৃত হও, তাহলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কমন ফ্রেন্ড সবাইকে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটা সম্পর্কে বলবে। কারণ তুমি যেভাবে উপকৃত হচ্ছ, তারাও যদি সেভাবে উপকৃত হয়, তাহলে কিন্তু আমরা বেশি বেনিফিটেড হব। অর্থাৎ আমরা বলতে তুমি বেশি বেনিফিটেড হবে, তোমার সম্পর্কটা বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, পিআরসির সাথে থাকবে। হ্যাভ এ গুড ডে।